তো আমরা অনেক ভালো কাজ করছি, সেটা দেখে বোঝা যাচ্ছে। সুন্দর হোমওয়ার্ক, সবাই হোমওয়ার্ক করছেন, সেটাও দেখতে পাচ্ছি। সো আপনাদের আপকামিং সময়ে অনেক উন্নতি হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে। আমরা গতদিন বিডি কিওয়ার্ড রিসার্চ নিয়ে কমপ্লিট ক্লাস করেছিলাম, এবং কিওয়ার্ড রিসার্চ দিয়ে আমরা একটা ফোন লিড, অর্থাৎ ফোন অবজেক্টিভস, অ্যাড অবজেক্টিভস এর ফোন কল অ্যাড সেট আপ করে কিভাবে, এটা দেখেছিলাম। তো অ্যাড সেট আপটা ছিল প্রাইমারি ধারণা। সেইখানে আমরা বলেছিলাম যে আমরা আগামী দিন বিডিং স্ট্র্যাটেজি করব, তারপরে কিভাবে হেডলাইন লিখতে হয়, অ্যাড অকশন কিভাবে কাজ করে, জিনিসগুলো বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আজকে আমরা বিডিং স্ট্র্যাটেজি বোঝার চেষ্টা করব। মূলত বিডিং স্ট্র্যাটেজি বা এটা কি জিনিস। গুগল অ্যাডসে আমরা যখন বিজ্ঞাপন দিতে যাই, তখন আমাদের একাধিক কম্পিটিটরও আছে, বা একই প্রোডাক্টে হাজার হাজার মানুষ বিজ্ঞাপন দিচ্ছে, তাই কি না? তো ধরেন আমি যে প্রোডাক্টটা সেল করার চিন্তা করছি, সেই প্রোডাক্টটা বসুন্ধরা গ্রুপও সেল করে, তাহলে নিশ্চয়ই আমি বসুন্ধরা গ্রুপের মতো অ্যাড বাজেটিং রাখতে পারবো না, কারণ আমি একজন এন্টারপ্রেনার, আমি একজন নতুন উদ্যোক্তা, রাইট? সো আমাদের কি করতে হবে, আমি যেহেতু ওই আপনার কম্পিটিটরের সাথে লেগে পারবো না, এজন্য আমাকে কিছু আমাদের কিছু এমন কিছু কিওয়ার্ড চুজ করতে হবে, যে কিওয়ার্ডগুলো দিয়ে সাধারণত সবাই কি করে না, মার্কেটিং করে না। অর্থাৎ আমার টার্গেটেড কিওয়ার্ডগুলোকে আমাকে খুব কৌশলে কার্যোদ্ধার করতে হবে। এর পাশাপাশি আমাকে এমনভাবে আমার টাকা খরচ টার্গেট করতে হবে, যাতে করে আমি দেউলিয়া না হয়ে যাই, রাইট? তো বিডিং বলতে আমরা বোঝাচ্ছি অকশন। অকশন বলতে আমরা বুঝি ডাক। আমরা মসজিদে দেখি বা বিভিন্ন জায়গায় দেখি যে কেউ কোনো কিছু দান করেছে, সাপোজ মসজিদে দান করেছে, ওই দানের মালটা কি করছে, আপনার বিক্রয়ের জন্য, ওই দানের মালটা বিক্রয়ের জন্য বলছে যে এই আজকে এক হালি ডিম, তো এক হালি ডিমের দাম কত, এক হালি ডিমের দাম 10 টাকা। তো একজন বলল 12 টাকা, একজন বলল 15 টাকা। এই যে বিট, এইখান থেকেই মূলত এই বিডিং এর ধারণা। আমরা মসজিদের উদাহরণটা ন্যারোভাবে দিলাম, ছোটভাবে। আমরা যদি ধরেন বলি যে কাস্টমস কর্মকর্তারা, তারা কিছু গাড়ি নিয়ম বা অনিয়মের কারণে আটকায় দিয়েছে, এবং ওই গাড়িগুলো দীর্ঘদিন বন্দরে পড়ে থাকার পরেও কেউ ওই গাড়িগুলো নিতে যাচ্ছে না, যেহেতু নিয়ম বেড়াজালের মধ্যে আপনার আটকায় গেছে। তো তারা একটা সময় কি করলো, একটা নিলাম দিল যে আগামী অমুক দিন আমরা কি করব, এই গাড়িগুলো বিক্রি করব। তো ওখানে টয়োটা আছে, মার্সিডিজ আছে, আপনার প্রিমিও আছে, এক্সিও আছে, এরকম বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আছে। দেখ একটা গাড়ি একবার একবার করে বলে এই গাড়ির বিক্রয় মূল্য এত, কেউ বলে 10 লাখ, কেউ বলে 12 লাখ, সর্বোচ্চ যে বেশি বলে তাকেই ওই গাড়িটি দিয়ে দেওয়া হয়। তাহলে স্যার কথা হলো, আমি যদি আমার বিজ্ঞাপনে সর্বোচ্চ বেশি খরচ করি, তাহলে কি আমাকেই সর্বোচ্চ সেলস দিবে? না, আমাকে সর্বোচ্চ সেলস দিবে না। তো কেন দিবে না? এর উত্তর হলো, আমাকে আমার বিডিংটা, আমার ডাক ডাকে বা আমাকে এমনভাবে কৌশলে আমাকে কাজ নির্ধারণ করতে হবে, যাতে করে আমি কম খরচ করেও সামনে থাকতে পারি। সো এটাকে বলে কোয়ালিটি স্কোর। কোয়ালিটি স্কোর। তো একটা কোয়ালিটি স্কোর, বিজনেসের কোয়ালিটি স্কোর, স্কোর ডিপেন্ড করে অনেকগুলো
প্যারামিটারের উপরে। তো কোয়ালিটি স্কোর প্যারামিটারের উপরে নির্ভর করে অনেকগুলো, এটা আবার কি স্যার? এটা হলো জানার বিষয়। তো আমরা এখানে গুগল কোয়ালিটি স্কোর দেখতে পাচ্ছি একটা ইমেজ। এটা খুব একটা ইমেজ ভালো দেখাচ্ছে না, এই ইমেজটা ভালো দেখাচ্ছে। তো এই ইমেজটা থেকে আমরা কিছু শেখার চেষ্টা করব। তো একটা কোয়ালিটি স্কোর ডিপেন্ড করে আপনার একটা অ্যাডের খরচও ডিপেন্ড করে কোয়ালিটি স্কোরের উপরে। কেমন? আপনি একটা বিজ্ঞাপন দিয়েছেন, মানুষ ক্লিক করছে, ক্লিক করে কোথায় পারচেজ করবে খুঁজে পাচ্ছে না। দ্যাট মিন্স আপনার ল্যান্ডিং পেজের সমস্যা রয়েছে, নেভিগেশনের সমস্যা রয়েছে। আপনার যে বিজ্ঞাপনটা দিচ্ছেন, বিজ্ঞাপনটার ক্লিক রেট ভালো না, মানুষ দেখছে কিন্তু বিরক্ত হয়ে সে ওখান থেকে বের হয়ে যাচ্ছে। আবার যেই কাজের জন্য আপনি বিজ্ঞাপন দিচ্ছেন, ওই কাজের কিওয়ার্ডগুলো পুশ না করে ইরিলিভেন্ট বিজ্ঞাপন আপনার কিওয়ার্ড আপনি পুশ করছেন, অর্থাৎ রিলিভেন্ট কিওয়ার্ড আপনি পুশ করছেন না, তখন আপনার কোয়ালিটি স্কোর কমে যায়। আবার এর পাশাপাশিও আরও অনেকগুলো ফ্যাক্টর ডিপেন্ড করে। তাহলে আমি এটা বুঝলাম যে আমি বিজ্ঞাপনে বেশি টাকা খরচ করলেই আমাকে গুগল কি করবে না, আমারকে সামনে দিবে না, বা আমি বেশি সেলস পাবো না। তাহলে এটা কিসের উপরে ডিপেন্ড করবে? এটা অবশ্যই ডিপেন্ড করবে আমার কিছু প্যারামিটারের উপরে, যেগুলো আমরা বললাম: নেভিগেশন, ট্রাস্ট, কাস্টমার ট্রাস্ট, আপনার হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি, আপনার ওয়েবসাইটের মানে সঠিক সৌন্দর্য, ওয়েবসাইটের কন্টেন্ট, এই সবগুলোর উপরে ভিত্তি করে কিন্তু কোয়ালিটি স্কোরটা ডিপেন্ড করে। এবং আমরা এটা গুগল অ্যাড অকশানে গিয়ে শিখবো কিভাবে কোয়ালিটি স্কোর দিয়ে আমি পজিশনিংটা করতে পারি। তো আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে বিডিং স্ট্র্যাটেজি। তো যেহেতু বিডিং স্ট্র্যাটেজি এবং অকশানটা আমাদের একে মানে একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের সাথে সম্পর্কিত, তাই বোঝানোর ক্ষেত্রে আমি এই গুগল অ্যাড অকশানটার কথা আগেই বললাম এবং একটা বিষয় আলোচনা করার চেষ্টা করলাম, সেটা হলো কোয়ালিটি স্কোর। তো এবার আসি, আমাদের বিডিংটা মূলত দুই প্রকার। বিডিংটা দুই প্রকার, একটা বলছে ম্যানুয়াল বিডিং, অর্থাৎ আমি নির্ধারণ করব কত টাকা আমি খরচ করব। আমি এই অ্যাডটাতে $10 করে খরচ করব, এটা আমি নির্ধারণ করছি। তাহলে দিস ইজ কল্ড ম্যানুয়াল বিডিং। বা একটা ক্লিকে আমি 10 সেন্ট করে গুগলকে বলবো 10 সেন্ট করে তুমি খরচ করতে পারবা, এইটাকে বলছে ম্যানুয়াল বিডিং। আরেকটা বলছে অটোমেটেড বিডিং, অর্থাৎ ম্যানুয়াল বিডিং এর অপোজিট যে পার্ট, সেটাই হলো অটোমেটেড বিডিং। তো অটোমেটেড বিডিং এবং ম্যানুয়াল বিডিং এর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। আমরা এখানে বেশ কিছু টার্মের সাথে আমাদের পরিচিত হতে হবে। তো ম্যানুয়াল বিডিংয়ে কিছুই নেই, জাস্ট শুধুমাত্র নিজে পুশ করবেন আপনি কয় টাকা খরচ করবেন পার ক্লিকে। আর অটোমেটেড বিডিংয়ে আপনার এখানে বেশ কিছু আপনার টার্মস রয়েছে, যেমন আপনি সিলেক্ট করবেন যে আমি ডেইলি $30 করে খরচ করব, ম্যাক্সিমাম তুমি আমাকে কি এনে দিবে, কনভার্সন এনে দিবে, অর্থাৎ সেলস এনে দিবে। আমি ডেইলি $30 খরচ করব, তুমি আমাকে ম্যাক্সিমাম কনভার্সন ভ্যালু এনে দিবে। এখন ম্যাক্সিমাম কনভার্সন এবং ম্যাক্সিমাম কনভার্সন ভ্যালুর মধ্যে পার্থক্য কি? পার্থক্য একটাই, যে আপনার ধরেন $30 একজন 30টা সেলস পেল। কয়টা পেল? 30টা সেলস পেল। ওই 30টার মূল্য হলো আপনার $300। আর একজন অ্যাড রান করছে ম্যাক্সিমাম কনভার্সন ভ্যালু দিয়ে, অর্থাৎ কিছু মানুষ আছে সমাজে যারা অনলাইনে দেখলেই কিছু না কিছু কেনেই, এই দেখলাম ভালো লাগলো কিনে ফেললো, এবং ভ্যালুটাও বেশি। একই $30 খরচ করে এই কি করছে, 10টা সেল আনলো, বাট ওই 10টা সেলসের মূল্য হচ্ছে $3,000। তাহলে এন্ড অফ দ্য ডে যখন কনভার্সন ভ্যালু বেশি পাবে, তখন কিন্তু আপনার তার লাভটাও বেশি আসে। তাহলে আমরা কোন ক্ষেত্রে কখন কোনটা ব্যবহার করব, এগুলো আমরা অ্যাড রান করার সময় সিদ্ধান্ত নিব। এবার আসি, আমাদের আর একটা টার্ম আছে টার্গেটেড সিপিএ, অর্থাৎ
অটোমেটেড বিডিংয়ের এই কতগুলো পার্ট, এক একটা পার্ট, ম্যানুয়াল বিডিংয়ের কোনো পার্ট নেই, আপনি যা দিবেন খরচ করতে, যাহা দিবেন পাতে তাহাই যাবে পেটে। আর অটোমেটেড বিডিংয়ে আপনাকে সিদ্ধান্ত দিতে হবে যে আপনি কোন ধরনের অ্যাক্টিভিটিজ গুগলকে দিয়ে করিয়ে নিতে চান। তো আমরা দুটা টার্মের সাথে আলোচনা করলাম এবং পরিচিত হলাম, এগুলো আমরা যখন প্র্যাকটিক্যালি করব তখন আরও আমরা ভালো মতো জানতে পারবো। তো টার্গেটেড সিপিএ কি? আমি $30 দিলাম এবং বললাম যে এই সিপিএ অর্থ কস্ট পার অ্যাকুইজিশন, অর্থাৎ একটা একটা সেলস আনতে আমার কতগুলো খরচ হচ্ছে এইটা। আমাকে বললাম $30 তোমাকে দিলাম, তুমি আমাকে অন্তত 500+ রিটার্ন অন অ্যাভারেজ সেলস এনে দিবা। অর্থাৎ তোমাকে আমি দিলাম $30, আমার সর্বোচ্চটুকু দিয়ে তুমি কি করবা, তুমি সেলস আনবা। এবং আমি তাকে টার্গেট দিয়ে দিতে পারি যে একটা অর্ডার খরচ করতে, একটা অর্ডার নিয়ে আসতে তুমি $2 খরচ করবা। এরকম আমরা তাকে কি করে দিতে পারি, টার্গেট দিয়ে দিতে পারি। আর টার্গেটেড রিটার্ন অন অ্যাভারেজ সেলস বা রিটার্ন অন অ্যাভারেজ সেলস, এখানে এটাকে রয় বলা হয়, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তো আপনার এই টার্গেটেড রিটার্ন অন ইনভেস্টমেন্টে আমি তাকে বললাম তোমাকে আমি $30 দিলাম, তুমি আমাকে 500% রিটার্ন অন ইনভেস্টমেন্ট নিয়ে এসে দিবা, বা অ্যাভারেজ সেলস নিয়ে এসে দিবা। তো এখন কথা হলো স্যার, তাহলে তো খুব মজার বিষয়, আমরা তো ওই তিনটা উপরে তিনটা স্কিপ করতে পারি। আমি একে $30 দিলাম আর বললাম যে আমার $30 খরচ করে তুমি 500% আমাকে কী করে দিবা, রেভিনিউ এনে দিবা। কিন্তু এটা ডিপেন্ড করে আপনার অ্যাডের প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের উপরে। কিসের উপরে? প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের উপরে। এখন আপনি অ্যাড চালিয়েছেন, কিন্তু প্রথমে আপনাকে কি কোন কাজটা করতে হয়, ম্যানুয়াল অ্যাড চালাতে হয়। একটা কোম্পানি, নতুন একটা কোম্পানি যখন আপনি লঞ্চ করবেন, তখন আপনি যদি তাকে বলেন যে ভাই $30 নে তুই সর্বোচ্চ রেজাল্ট আমাকে এনে দে, ও এনে দিবে না, একটা সময় গিয়ে লিমিটেড হয়ে যাবে, কারণ ওর কাছে কোনো ডাটা নেই। এজন্য গুগল অ্যাড মূলত মান্থলি ম্যানেজ করার জন্য বলে সব সময় যে মান্থলি ম্যানেজ করতে হবে। আর আমাদের অন্তত 25 থেকে 30 দিন ম্যানুয়াল বিডিং, এই ম্যানুয়াল বিডিংয়ে আমাদের যেতে হবে এবং এটার উপরে বেজ করে রেজাল্ট আনতে হবে। যখন 50 বা 100টা সেলস আসলো, তখন আমরা অটোমেটেড বিডিংয়ে যেতে পারবো। তার আগে আমরা গেলে আমাদের ডাটা যেহেতু কম থাকবে, সেহেতু আমরা কি করতে পারবো না, এখান থেকে ভালো রেজাল্ট আনতে পারবো না। আমি এই ডকুমেন্টগুলো আজকে শেয়ার করে দিব, যতগুলো ডকুমেন্ট আছে A to Z, ক্লাস 1 থেকে শুরু করে। এবং এইটা আমাদের ভিডিও, ক্লাস ভিডিও মধ্যে ইনক্লুড হয়ে যাবে। আমরা এখানে আরও দেখতে পাচ্ছি যে সিপিএম, ভিসিপিএম এবং সিপিভি। তো এই টার্মগুলো মূলত দেখা যায় যে এখানে বলছে যে দ্য টার্ম ইউজড ইন গুগল অ্যাড টু ডেসক্রাইব হাউ মাচ অ্যাডভার্টাইজার পেজ ফর অ্যাড ইমপ্রেশন অর ভিউজ। সিপিএম অর্থ কস্ট পার 1000 ইমপ্রেশন। যখন 1000 একটা কন্টেন্ট আপনি প্রমোট করছেন গুগল অ্যাডের মাধ্যমে, একটা ভিডিও ডিসপ্লে অ্যাড বা অন্য কোনো অ্যাড প্রমোট করছেন, 1000 অন্তত যদি দেখে মানুষ, ইমপ্রেশন হয় অর্থাৎ চোখ দিয়ে দেখে, সেক্ষেত্রে কত টাকা খরচ করব আমরা, এটা সাধারণত তাদেরকে কি করতে পারি, বলে দিতে পারি। এবং এটা মূলত অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, নট সেলস। অর্থাৎ প্রাইমারি পর্যায়ে আপনি যখন কোনো একটা কোম্পানি অ্যাওয়ারনেস ফ্রেজে আছেন, মানুষকে জানাচ্ছেন, তখন যাতে করে মানুষ বেশি বেশি দেখতে পারে, ক্লিক না করে, তাহলে আপনার ব্র্যান্ডটা সম্পর্কে মানুষের একটা আইডিয়া হয়ে যাবে। সেক্ষেত্রে পার 1000 ইমপ্রেশন আমি কত টাকা খরচ করব, সেটাকে বলছি আমরা সিপিএম। ভিএবল সিপিএম, এইটা হচ্ছে আপনার Viewable CPM is a bidding method that ensure to advertiser only pay when the advertise ad is visible. অর্থাৎ যখন মানুষ এই অ্যাডটা
ধরেন একটা ভিডিও অ্যাড রান করেছেন, মানুষ দেখেছে, দেখেছে, হ্যাঁ, বা অ্যাডটা হচ্ছে মানুষের কাছে যাচ্ছে, এরকম বোঝায়, তখন সেটাকে আমরা এই ভিএবল সিপিএম বলছি। এর পাশাপাশি আছে সিপিভি, কস্ট পার ভিউ। 1,000 মানুষ ভিডিওটা ক্লিক করেছে, ভিতরে গিয়ে দেখেছে, এরকম ক্ষেত্রে আমরা মূলত এটাকে বলছি সিপিভি। এটা মূলত ইউটিউব অ্যাডের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয়। ইউটিউব অ্যাডের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয় যে 1,000 মানুষ দেখলে কয় টাকা তুমি দিবা, ভিডিও অ্যাডের ক্ষেত্রে। এই যেখানে দেখেন এটা ভিডিও অ্যাডের ক্ষেত্রে। আর এগুলো মূলত ডিসপ্লে অ্যাড বা একটা বিজ্ঞাপন আপনি রান করেছেন, পেপারে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে, যেগুলোকে মূলত ডিসপ্লে অ্যাড বলা হয়, বা সার্চ অ্যাড। এই ক্ষেত্রে আপনার সিপিএম এবং সিপিভিটা কাজ করে, আর ভিডিওর ক্ষেত্রে সি সিপিভিটা কাজ করে। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি আমাদের টার্মগুলো। এখানে আরেকটা টার্ম আছে, যে টার্গেটেড ইমপ্রেশন শেয়ার। এইটা মূলত বড় বড় কোম্পানিরা কি করে, আপনার হচ্ছে যে কোনো আপনি যে কোনো কিছু গুগলে সার্চ করলেই তাকে যেন পায়, অর্থাৎ প্রচুর পরিমাণে খরচ এখানে হয়। তবে এইটা নামমাত্র আছে, এইটার ব্যবহার তেমন এখন বর্তমানে নেই। কারণ আপনার যে কোনো কোম্পানি এখন কি করছে, তারা তাদের ওই ক্লিক করলে তাদের বিজ্ঞাপন দেখাবে, এই ধরনের বিজ্ঞাপন আসলে চলমান নেই। বাট যেহেতু সংজ্ঞার মধ্যে আছে, তাই বলতে হয়, তাই বলা হলো আর কি। তো আমরা এখানে আরও কিছু বিষয় আমরা জানার চেষ্টা করব, যে একটা ক্যাম্পেইনে আপনি যখন সেলস একটা ক্যাম্পেইন রান করছেন, বা আমরা যদি অ্যাওয়ারনেস থেকেই ধরি, যে একটা ক্যাম্পেইন আপনার হচ্ছে নতুন একটা কোম্পানি কি করছে, লঞ্চ করছে, তখন সেক্ষেত্রে অ্যাওয়ারনেস বা কনসিডারেশন অবজেক্টিভস আমরা দিচ্ছি, এবং মানুষকে বেশি বেশি করে কি করছি, দেখাচ্ছি। তাহলে এইটা, এই যে এর মেজারমেন্টটা যাচাই করা হয় কিসের মাধ্যমে? নাম্বার অফ ইমপ্রেশন, অর্থাৎ মানুষ যাতে করে বারবার বারবার দেখে। এটাকে বলে এই আপনার হচ্ছে কি ইন্ডিকেটর, যে এটার মূল উদ্দেশ্যটা কি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ বারবার করে দেখবে। কতবার দেখলো? 1,000-এ 1,000 বার দেখলো, 2,000 বার দেখলো, 10,000 বার দেখলো, যতবার দেখবে ততবারই আমার প্রফিট, মানে ততই ভালো, আমার ব্র্যান্ডটা সম্পর্কে কি হলো, সে অবহিত হলো। আবার ট্রাফিকের ক্ষেত্রে যতবার মানুষ আমার ওয়েবসাইট ভিজিট করবে, ঠিক আছে, একটা সময় মানুষ ওয়েবসাইট ভিজিট করবে, সে প্রোডাক্টগুলো দেখবে, ঘুরে যাবে, আর ফাইনালি আমার কি করবে, ফাইনালি আমি যখন সেলস ক্যাম্পেইন রান করব, সেখান থেকে আমার কি আসবে, সেখান থেকে আমার সেলস আসবে, এবং একাধিক সেলস থেকে আমি কি করতে পারবো, রেভিনিউ জেনারেট করতে পারবো। ঠিক আছে? ওকে, ওকে, আমি ক্লাসে আছি, একটু পরে শেষ হলে তোমার সাথে আলোচনা করছি। তো আমরা এইখানে আপনাদের বলেছিলাম যে বিডিং এর মধ্যে আপনারা কি করবেন, একটা ফরকাস্ট করবেন, যে কিওয়ার্ডগুলো নিয়ে, যে কত খরচ হতে পারে। তো সাধারণত ধরেন আপনার $30 যদি বাজেট হয়, তো সেক্ষেত্রে ক্ষেত্রভেদে আপনার 10 to 50%। তো এই ক্ষেত্রে আপনার ধরেন $30 আপনি বাজেট দিলেন ডেইলি, সেক্ষেত্রে ক্ষেত্রভেদে 10% প্লাস মাইনাস খরচ হয়, অর্থাৎ কখনো $30 খরচ হয় না, আবার কখনো আপনার 5 to 7% বা 10% ক্ষেত্রভেদে বেড়ে যায়। ঠিক আছে? তো আমরা যখন ক্লায়েন্টকে কি করব, বাজেট দিব যে তোমার কত ডলার ডেইলি খরচ হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, ফরকাস্ট দিবেন, যে $1 ধরেন $30
0.25, 25% অ্যাড এক্সট্রা আপনার কস্ট হতে পারে। ধরেন $1 আপনি খরচের এগেনস্টে আপনি $100 দিবেন, $1.25 আপনি দিবেন, প্লাস মাইনাস 25%, মানে এভাবে হচ্ছে অ্যাড করে দিবেন। বা 15%, অ্যাভারেজ 15% দেয়, 25% না দিলে হবে, প্লাস মাইনাস আপনি 1.15 দিবেন। অর্থাৎ আপনি যদি বাজেট দেন $30, তাকে বলবেন যে আপনার খরচ হতে পারে এটা রেজাল্ট আনতে হয়তো $35 থেকে $37 এরকম। ঠিক আছে। সো আমরা আগামী দিন কি করব, এই যে যতটুকু আমরা এখন পর্যন্ত শিখেছি ততটুকু একটু রিভিশন দেওয়ার চেষ্টা করব, এবং আগামী দিন কোনো প্রকার আপনার কি করব না, হচ্ছে গ্যাপ দিব না। তো আমরা অ্যাড অকশানে চলে আসি। অ্যাড অকশান জিনিসটা কি? হুম। অ্যাড অকশান বলতে আমরা অ্যাড অকশান বলতে আমরা ওই যে বললাম যে কেউ যদি চায় একজন, আমরা একটা আইডিয়া নিই, তো অ্যাডভার্টাইজার ওয়ান, এখানে আমরা চারজন আমরা কম্পিটিটর ধরছি। তো চারজন কম্পিটিটরের মধ্যে আমরা যদি মনে করি যে একজন কম্পিটিটর হচ্ছে বসুন্ধরা সিমেন্ট, একজন হচ্ছে হোলসেল সিমেন্ট, আরেকজন হলো কি ক্রাউন সিমেন্ট, আরেকজন হলো আপনার এই আবুল খায়ের কি যেন ওদের গ্রুপ আছে সিমেন্ট, যাই হোক। তো উম, এই চারটা সিমেন্ট কোম্পানি তারা কি করছে, অ্যাড চালাচ্ছে, বা অ্যাড চালার জন্য তারা সম্মত হয়েছে। তো একজন, সে কি করেছে, $3 করে খরচ করার চিন্তা করেছে, যে আমি $3 করে পার ক্লিকে খরচ করব। আরেকজন বলছে যে আমি $4 করে পার ক্লিকে খরচ করব, আরেকজন বলছে $6 করে খরচ করব পার ক্লিক, আরেকজন বলছে $8 করে খরচ করব। তো স্বাভাবিকভাবে আমরা বিডিংয়ে দেখি যে যে বেশি টাকা দেয় তাকেই তো, তার দিকে তো অকশান যায়। বাট যে গল্পটা করলাম, যেখানটা কিন্তু ঠিক তেমনটা নয়। এখানে আপনার অ্যাডের বাজেট, সেই সাথে আপনার ওয়েবসাইট এবং কন্টেন্ট, নেভিগেশন, কোয়ালিটি স্কোর হচ্ছে গুগল 10 মার্ক করে। তো 10-এ, 10-এ আপনার এই এর কোয়ালিটি স্কোর হচ্ছে 8, বাট সে $3 খরচ করছে। সেভেন্টের সেইটা, এটা এটা কি হবে, টাইটেলটা কি হবে, এটা তো দেখেন তো সেটি। সো এখন আপনি মনে করলেন যে আমি সর্বোচ্চ বেশি খরচ দিলাম পার ক্লিকে, আমাকে আমার অ্যাডটা প্রথমে দেখাবে। এইটা কখনোই গুগল করবে না, কারণ গুগল বলছে যে তোমার ওভারঅল, তোমার মান সম্মান, কোয়ালিটি স্কোরটাকে ধরে নিন যে মান সম্মান, তো এই ওভারঅল মান সম্মানের উপর ভিত্তি করেই তোমাকে জাজ করবো যে তুমি কত মার্কস পাবা। তাহলে কিভাবে? তো এখানে অ্যাড পজিশনটা ডিপেন্ড করে ম্যাক্সিমাম কত টাকা আপনি দিচ্ছেন, সেই সাথে কোয়ালিটি স্কোর দিয়ে আপনার অ্যাড র্যাঙ্কটা হয়। তো একজন বসুন্ধরা গ্রুপ, সে আট সে তার $3 করে পার ক্লিকে দিতে চাইলো, তার কোয়ালিটি স্কোর অনেক ভালো, সে রেপুটেড কোম্পানি, তার অ্যাড র্যাঙ্ক কত? আমরা এইখানে অ্যাড র্যাঙ্ক হচ্ছে তার 24, 3:8। এখন এই ব্যক্তিটা, অন্য একটা কোম্পানি, সে ক্রাউন কোম্পানি, $4 করে পার ক্লিকে দিল, তার কোয়ালিটি স্কোর মাত্র 5/10। অর্থাৎ তার ওয়েবসাইট ঠিকঠাক নাই, কন্টেন্ট ঠিকঠাক নাই, ভালো কন্টেন্ট প্রমোট করছে না, নেভিগেশন ঠিক নাই, সে 5, তার কোয়ালিটি স্কোর গুগল নির্ধারণ করেছে 5। তো তার অ্যাড র্যাঙ্ক হলো 20। এবং এই ব্যক্তিটা, এই কোম্পানিটা $6 করে পার ক্লিকে খরচ করতে চাইলো, তার কোয়ালিটি স্কোর মাত্র 2, তার অ্যাড র্যাঙ্ক 12। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজার 4, ও
$8 করে পার ক্লিকে খরচ করলো হিসাবে তার অ্যাডটা প্রথমে থাকার কথা ছিল, তার কোয়ালিটি স্কোর মাত্র 1, অ্যাড র্যাঙ্ক 8। এখন আমরা অ্যাডের পজিশন আসি যে কে কোন জায়গায় যাবে, অর্থাৎ কাকে কোথায় দেখাবে। টোটাল অ্যাড র্যাঙ্ক এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার 24, অর্থাৎ অ্যাডের পজিশনটা এদের মধ্যে সবচেয়ে বেশি, তাহলে একে 1 নম্বরে দেখাবে। 24-এর পরে আমরা দেখতে পাচ্ছি 20, একে 2 নম্বরে দেখাবে। অ্যাড র্যাঙ্ক তারপরে দেখছি 12, একে 3 নম্বরে দেখাবে। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এর র্যাঙ্ক হচ্ছে, র্যাঙ্ক পয়েন্ট হচ্ছে 8, একে সর্বনিম্ন পর্যায়ে দেখাবে। অর্থাৎ আপনি এই ব্যক্তিটা দেখেন সর্বোচ্চ বেশি টাকা দিয়ে সর্বনিম্ন অবস্থানে আছে। এখন এই যে 1 নম্বরে আছে, এই 1 নম্বর পজিশনটাকে বলছে কি, টপ পজিশন বা অ্যাবসোলিউট টপ পেজ, অর্থাৎ এদের চারের মধ্যে এই একে আছে। অবশ্যই যে সার্চ করবে, সার্চ করে যাকে 1 নম্বরে পাবে তার ওয়েবসাইটে মানুষ বেশি ভিজিট করবে, বা যাকে 2 নম্বরে পাবে তার 1 নম্বরের চেয়ে কিছু কম হলেও সে ভিজিটর পাবে। 2 নম্বরে যে থাকবে, 3 নম্বরে যে থাকবে, দুইয়ের চাইতে অবশ্যই সে কিছু কম ভিজিটর পাবে। সো অ্যাড র্যাঙ্কগুলো এভাবে নির্ধারিত হয়, এগুলো চোখে দেখা যায় না, বাট আমাদের ওয়েবসাইটের নেভিগেশন, আমাদের কন্টেন্ট, আমাদের অ্যাড রিলিভেন্সি, আমাদের হচ্ছে আপনার প্রাইসিং, আমাদের সকল কিছুর উপর ভিত্তি করে আমাদের এই অ্যাডটা মানুষের কাছে শো করে। তাই আমরা যদি মনে করি যে আমরা বেশি টাকা দিচ্ছি, গুগল কেন আমাদের বেশি সেলস দিচ্ছে না বা মানুষের কাছে দেখাচ্ছে না, এইটা কিন্তু চিন্তা করা বোকামি। ঠিক আছে? তো এই মোটামুটি অ্যাড অকশনটা আমাদের এভাবে কাজ করে যে আপনি বেশি টাকা দিলেই আপনি কি পাবেন না, 1 নম্বর পজিশনে যেতে পারবেন না। আপনার ওয়েবসাইটের কন্টেন্ট, আপনার কোয়ালিটি, আপনার ট্রাস্ট, কাস্টমারের প্রাইস, নেভিগেশন, সকল কিছুর উপরে ভিত্তি করে কিন্তু অ্যাড র্যাঙ্কটা ডিপেন্ড করে। সেজন্য আমরা বেশি টাকা দিয়ে প্রথমে যেতে পারবো না, বরং আমাদের কন্টেন্ট, কোয়ালিটি কন্টেন্ট তৈরি করে সকল কিছু রেডি করে তারপর অ্যাড চালালে আমার রেজাল্ট ভালো আসবে। তাহলে আমরা ওভারভিউ দেখে নিতে পারলাম যে এই বিডিং স্ট্র্যাটেজিটা আমরা 2 প্রকার, আমরা আগামী দিন প্র্যাকটিক্যাল করব। 2 প্রকারের মধ্যে একটা দেখলাম ম্যানুয়াল বিডিং এবং একটা দেখলাম কি, অটোমেটেড বিডিং। সো ম্যানুয়াল বিডিং আমরা নিজেরা কি করব, যয় টাকা খরচ করব পার ক্লিকে তয় টাকাই আমরা দিতে পারবো। আর অটোমেটেড বিডিংয়ে আমরা তখনই অ্যাড রান করতে পারবো যখন আমাদের অন্তত অ্যাডটা কি গেছে, 15 থেকে 30 দিন বা 20 থেকে 25 দিন বা 30 দিন কি হয়েছে, ম্যানুয়াল বিডিংয়ের দ্বারা প্রমোট হয়েছে। যখন গুগলের কাছে পারফেক্ট ডাটা যাবে যে আপনি কি সেল করছেন, কি সেল করতে চাচ্ছেন, তখন ও কিন্তু অটোমেটেড বিডিংয়ে হচ্ছে অ্যাফোর্ড করতে পারবে এবং ডিটেলস ডাটাগুলো পাওয়ার পরে ওর অ্যাডটা কিন্তু ভালো হচ্ছে যাবে। সো দ্যাটস অল আজকে থিওরি ক্লাস। আগামী দিন আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাব এবং আমি প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে বিডিং, অটোমেটেড বিডিং, ম্যানুয়াল বিডিংটা বোঝার চেষ্টা করব। বেশি লোড দিলাম না, যদিও মুড ছিল না যে না, আপনারা যেহেতু হোমওয়ার্ক ঠিকঠাক করেননি, তারপরেও চেষ্টা করলাম যে ডে গের জন্য গ্যাপ না হয়। দ্যাটস অল।